ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, দুটি প্রশ্ন রাখতে চাই। শুরুতে যে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বলছিলেন ডাক্তার সাজিদুল হক রুবেল, সেই বিনিয়োগ পরিস্থিতি নিয়ে, অর্থাৎ দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, বিনিয়োগ এবং কর্মসংস্থান, যেটি নিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহারেও বিনিয়োগের কথা রয়েছে। কিন্তু যতদূর বিশ্লেষকরা বলছেন, কিংবা যদি নাম ধরেই বলি, প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন যে ইশতেহারে লেখা ছিল বিনিয়োগের কথা, সেটি নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ তিনি দেখেননি। সেক্ষেত্রে বিনিয়োগের জন্য ঋণের সুদ কমানো, উন্নয়ন বাজেট বাড়ানো, ট্যাক্স কমাতে পদক্ষেপ নেওয়া উচিত। পদক্ষেপগুলোর আসলে সূচনা হলো না কেন, বা শুরু হলো না কেন? আর সেই ক্ষেত্রে এই যে বিএনপির মূল নীতি সবার আগে বাংলাদেশ, সেটি কি সবার আগে আমেরিকা হয়ে গেছে কিনা, যেটি ডাক্তার সাজিদুল হক রুবেল বলছিলেন? আপনার পর্যালোচনা কি বলে? প্রথম হচ্ছে এফডিআই ডাউন ট্রেন্ডস খুবই অ্যালার্মিং, কারণ এটার সাথে কর্মসংস্থান জড়িত থাকে। কর্মসংস্থান হু করে কমে যাচ্ছে। কর্মসংস্থানের সাথে আবার পলিটিক্যাল ক্রাইম এবং আদার্স ক্রাইম জড়িত থাকে। পুলিশ তখন সামাল দিতে পারে না। এফডিআই কমাটা খুব স্বাভাবিক কয়েকটা কারণে। প্রথম হচ্ছে আমরা এই ভোটটাকে ধরে নিয়েছিলাম, এই ভোটটা ছিল একটা পলিটিক্যাল রেজলিউশনের ভোট। এর মাধ্যমে একটা সমঝোতা হবে। জিয়াউর রহমান যখন ভোট করলেন, উনি সমঝোতার মাধ্যমেই করেছিলেন সবাইকে নিয়ে। এরশাদ স্যারও ভোট করেছিলেন, বিএনপি ভোট করেনি, বাকিরা সমঝোতা ছিল। 88-তে বিএনপি আওয়ামী লীগ কেউ ভোট করেনি, তাও একটা সমঝোতা ছিল। তো প্রত্যেকটি ভোটেই কিন্তু একটা পলিটিক্যাল সমঝোতা হয়। এই ভোটে আমাদের সকলের ধারণা হয়েছিল এটা একটা রিকনসিলিয়েশনের ভোট হচ্ছে, অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রতিভূ হিসাবে বিএনপি এবং জনাব তারেক জিয়া কেন্দ্রবিন্দুতে চলে আসেন, সবার আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে যান। সেখানে কোনো আশার বাণী আমরা এখন পর্যন্ত 5-6 মাসে দেখিনি। ফলে যারা ইনভেস্ট করবে তারা অপেক্ষা করছে কখন এই রেজলিউশনটা হবে, তারপরে তারা ইনভেস্ট করবে। দ্বিতীয় হচ্ছে এফডিআই যারা ফরেন ইনভেস্টর, তারা কয়েকটা কারণে ইনভেস্ট করে। তারা প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন এটাও দেখে। ঠিক ভারতের সাথে আমাদের সুসম্পর্কটা অনেকগুলো কারণের মধ্যে এফডিআইয়ের জন্যও দরকার। এবং যে কারণে আওয়ামী লীগের আমলে অনেক এফডিআই বেড়েছিল, একটা পর্যায়ে বিশাল এফডিআই আসতেছিল। দেন চায়না বিশাল চাঙ্ক মানি বাংলাদেশে ইনভেস্ট করে ফেলছে, তা সাক্ষম হয়ে গেছে, সে আর বাংলাদেশে ইনভেস্ট করতে খুব একটা আগ্রহী না। পোশাক শিল্প অ্যাজ এ হোল সে আগের মতো ট্রেন্ডস দেখাতে পারবে না। আমি জানতে পারছি প্রতিদিন গড়ে একটা করে দুটো করে গার্মেন্টস বন্ধ হচ্ছে। এটাই যদি হতে থাকে, এটাকে আপনি টেনে তুলবেন কিভাবে? এবং টেনে তোলার কোনো এক্সকিউজ দেখাতে পারবেন না, এটা হচ্ছে সমস্যা। ইউনূস স্যারের গভর্নমেন্ট এক্সকিউজ দেখাতো যে আমরা ভোট করে দিয়ে চলে যাব। একটা নির্বাচিত সরকার তো এই এক্সকিউজ দিতে পারবে না। একটা কথা বলা হয়, হেভি ইজ দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন, মানে যার মাথায় রাজমুকুট থাকবে সে বুঝবে এটা কত হ্যাভি। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন এই চেয়ারটা কত কঠিন যে বসবে, বা আমি জানি। এখন ইনভেস্টমেন্ট বাড়াতে গেলে যেটা দরকার ছিল ট্যাক্স ফ্লেক্সিবল করা। সরকার এই মুহূর্তে ট্যাক্স ফ্লেক্সিবল করবে না, করতে পারবে না, কারণ সে হিউজ ওয়েলফেয়ার স্কিম নিয়েছে। এই ওয়েলফেয়ার স্কিমে টাকা লাগবে, প্রচুর টাকা। পাশাপাশি স্যালারি যে স্কেল, পে স্কেল, এই পে স্কেল ইমপ্লিমেন্ট হলে আবার 40 লক্ষ হাজার কোটি টাকা বেশি লাগবে প্রতি বছর। কোথা থেকে আসবে টাকা? টাকা যদি আপনার চলে যায় বেতনে, টাকা যদি চলে যায় আপনার সোশ্যাল সেফটিতে, ব্যাংক থেকে যদি আপনি টাকা নিয়ে নেন, ব্যবসায়ী তো আর ব্যাংক থেকে টাকা নিতে পারবে না। তাহলে ব্যবসা কিভাবে শুরু হবে? অসংখ্য ব্যবসায়ী ব্যাংকে লোন চাচ্ছে, পাচ্ছে না, এমনকি নিজের রাখা টাকাও পাচ্ছে না। এর মধ্যে আমরা যেটা লয়ার হিসাবে দেখেছি, প্রচুর পুরনো ট্যাক্স ফাইল, ভ্যাট ফাইল, এআইটি ফাইল 5-6 বছর নাড়াচাড়া করা হচ্ছে। ফলে ব্যবসায়ীরা চরম অস্বস্তিতে আছে। এই অস্বস্তির মধ্যে নতুন ইনভেস্টমেন্ট অলমোস্ট ইম্পসিবল। সো এফডিআই এর সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখি না। সাথে শেষ করে দিচ্ছি, সাথে জ্বালানি সংকট, সেটারও কোনো আশু সমাধান নাই। যেই ধ্বংসস্তূপ নিয়ে বারবার বলা হচ্ছে, যেমন আজকে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন, জনাব মাহাদি আমিনও বলেছেন 16 বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে আসলে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। এই যে বারবার ধ্বংসস্তূপ থেকে পুনর্গঠন এই বিষয়টি আসে, সেটি আসলে বাস্তবে যে কাজগুলো আমরা দেখছি সেটির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, যদি এক লাইনে আপনি বলতে চান? দেখুন, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। প্রতিষ্ঠান ঠিক করতে তো টাকা লাগে না। প্রতিষ্ঠান তো ঠিক হয়নি 6 মাসে। ইউনূস স্যার যখন ক্ষমতায় আসলেন, উনি তো সমস্ত ক্ষমতাই তার হাতে ছিল। একটা কাদামাটির দেশ ইউনূস স্যার পেলেন। উনিও দেশটাকে যেভাবে চাইতেন ওইভাবেই সাজাতে পারতেন, উনিও সাজালেন না। আসলে ধ্বংসস্তূপ আমি বলবো একটা এক্সকিউজ। এটা দিয়ে অনেকেই তাদের ব্যর্থতা বা তাদের যে করাপশনের অভিযোগগুলো উঠবে সেগুলোর অ্যাডভান্স একটা প্রিকশন
অথবা ফেইলারের প্রিকশন। বাট আমরা চাই না এই সরকারটা ফেইল হোক। এই সরকার ফেল হলে বাংলাদেশও ফেইল হবে। সেক্ষেত্রে আমরা মনে করি সরকারকে ইকোনমিক সলিউশনের জন্য পলিটিক্যাল সলিউশন করতে হবে, ট্যাক্স ফ্লেক্সিবল করতে হবে, ট্যাক্স রিজিমটাকে সফট করতে হবে, ব্যবসায়ীদেরকে স্বস্তিতে রাখতে হবে। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, চায়না, মালয়েশিয়া এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে ভারসাম্য রেখে চলার কথা বলছে সরকার। সেই ক্ষেত্রে এই যে বহুমাত্রিক যেই কূটনীতি, এটিকে কতটা বাস্তবে কৌশল হিসেবে দেখছেন? কিংবা আরেকটু যদি অন্যভাবে প্রশ্নটা করি, যে বিরোধী দলের পক্ষ থেকেও নানা সময় বলা হয়েছে যে সরকার আসলে সব পক্ষকে সন্তুষ্ট করার পায়তারা করছে, সেই ক্ষেত্রে আপনিও কি এভাবে দেখছেন যে সব পক্ষকে সন্তুষ্ট করার চেষ্টা করতে গিয়ে বাংলাদেশের কোনো নির্দিষ্ট জাতীয় স্বার্থই শেষ পর্যন্ত আসলে স্পষ্ট হচ্ছে না? কি বলবেন? আপনি সব পক্ষকে, সারা বিশ্বের সমস্ত দেশকে সন্তুষ্ট করলেন, হ্যাপি করলেন, সুসম্পর্ক রাখলেন, ভারতের সাথে শত্রুতা রাখলেন। ভারতের শত্রুতার ক্ষতি ওই বাকি সব দেশের বন্ধুত্ব দিয়ে পূরণ হবে না। সেখানে 14, 18, 24 এই তিনটা বিতর্কিত ভোটের সরকারকে ভারত ওয়েলকাম করেছে। 18 সালের ভোটের পরে আমার মনে আছে চায়না আগে ওয়েলকাম করেছে, অভিনন্দন জানিয়েছে। 18 সালের ভোটের পরে চায়না জানালো, তার 2 ঘন্টা পরে ভারত জানালো। তো 24-এও জানিয়েছে চায়না, আমেরিকাও জানে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি মনে করি তখন একটা ছিল এই রিজিয়নে আমেরিকা দেখতো ভারতের লেন্স দিয়ে কমপ্লিটলি, যে কারণে আমেরিকা ইনক্লুসিভ ভোট সবসময় চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা জোরদার ছিল না। পিটার হাসের যে দৌড়ঝাঁপটা আমরা 23 সালে দেখেছি, আমরা 13 সালে সেই দৌড়ঝাঁপ দেখেছি, কিন্তু সেখানে খুব একটা স্ট্রং বাইটিং পাওয়ার ছিল না। ইনফ্যাক্ট 23 সালে আমি নিজেই পিটার হাসকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা তো সব কিছুই করো, শেষ পর্যন্ত দেখছি ইন্ডিয়া বলার পরে তোমরা আর কিছু করো না। তখন পিটার হাস 23 সালে বলে যে আমি আমার 1 ঘন্টার বক্তব্যে ভারত শব্দটা উচ্চারণও করিনি। দেন পিটার হাস একটা কথা বলেছে, যদি ডেমোক্রেটিক্যালি চেঞ্জ না হয়, আনডেমোক্রেটিক্যালি চেঞ্জ হতে পারে। তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সবসময় বাংলাদেশের একটা কনসার্ন ছিল যে লেট এখানে ইনক্লুসিভ ভোট হোক। এই ইনক্লুসিভ ভোটটা ছিল না দেখেই তারা ইনভলভ হয়েছে। আর সুষ্ঠু ভোট হলে তারা জানে এক্সিস্টিং গভর্নমেন্ট সেকেন্ড টাইম আসতে পারবে না, একবার আওয়ামী লীগ আসবে, একবার বিএনপি আসবে, এর মাধ্যমে একটা পলিটিক্যাল প্যারিটি থাকবে, কেউ কাউকে ধ্বংস করতে পারবে না। 91, 96, 2001, 2008 সেই প্ল্যানেরই পার্ট। এখন আসেন, ভারতের বিপক্ষে কথা বললে আপনি খুব দ্রুত বাংলাদেশে জনপ্রিয় হবেন, তাতে দেশের স্বার্থ রক্ষা হবে কিনা এই অ্যাসেসমেন্টটা অবজেক্টিভলি করতে হবে, সাবজেক্টিভলি না। এবং অবশ্যই যেহেতু আওয়ামী লীগ সরকারের ম্যান্ডেট ছিল না, ভারতের সাথে তাদের অনেক অন্তরঙ্গতা থাকলেও সঠিক দর কষাকষিতে অনেক সময় তারা সঠিক দর কষাকষি করতে পারেনি, কারণ জনভিত্তি এবং ভোট ছিল না। সেখানে কিন্তু বিএনপির হাতে ম্যান্ডেট আছে, যদিও আমরা মনে করি এই ভোটটাও সুষ্ঠু না, কিন্তু ম্যান্ডেট আছে। ম্যান্ডেট সম্পন্ন একজন প্রাইম মিনিস্টার এত ওয়ার্ম ওয়েলকাম পাওয়ার পরে গেলে দেশের জন্য অনেক কিছু আনতে পারবেন, অনেক কিছু। এবং আমি যেটুকু পত্রপত্রিকা দেখে বুঝি বা দীনেশ ত্রিবেদী হাসি থেকে বুঝি, ভারত সর্বোচ্চ খোলা মনে বিএনপির সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। হয়তোবা ইতিহাসে কোনোদিনও ভারত এত খোলা মনে বিএনপির সাথে বন্ধুত্ব করতে চায়নি। ভারত কেন চাচ্ছে সেটার পিছনে কারণ আছে, সে এই জায়গায় স্ট্যাবিলিটি চায়। এই জায়গায় ডিস্টেবিলাইজড হলে তার ক্ষতি আছে। এই জায়গায় ডিস্টেবলিশ হলে কি বাংলাদেশের ক্ষতি হবে না? অনেক ক্ষতি হবে। হ্যাঁ, ভারত বলতে পারে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা অথবা আওয়ামী লীগ রিভাইভার কথা, সেটা তো আলোচনা হতেই হবে। সাথে গঙ্গা চুক্তি আছে, বাণিজ্য চুক্তি আছে। আর প্রথমে আমি যে কথাটা বললাম, পৃথিবীর অসংখ্য দেশ বাংলাদেশে ইনভেস্ট করার আগে দেখবে ভারতের সাথে আমাদের রিলেশনটা কি, কারণ ট্রান্সশিপমেন্ট আছে। অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের দিল্লি, ক্যালকাটা, মুম্বাই এয়ারপোর্ট ব্যবহার করতে হয়, খুব সম্ভবত বন্ধ হয়ে আছে এখনও। তো এই জিনিসগুলো তো ইন্টারলিঙ্কড। আমি খুব সহজে যে কেউ বলতে পারি যে আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, দিল্লি দখল করব। দেখুন, ডক্টর ইউনূস স্যার যখন আসলেন তখন তো ভারত বিরোধী জোয়ার সর্বোচ্চ, এবং দিল্লি দখল করা হবে, ক্যালকাটা হাঁটতে হাঁটতে দখল করে ফেলা হবে, ম্যাপ বদল করে ফেলা হবে। এগুলো ইউনূস স্যারের ঠেকানো উচিত ছিল, উনি ঠেকাতে পারেননি। এবং সেটার ফলটা হয়েছে কি, পরবর্তীতে উনি ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চেয়েছেন, কিন্তু ভারত বলেছে নির্বাচিত সরকার ছাড়া তারা আর কোনো আলোচনা করবে না, যেটার সম্পূর্ণ অ্যাডভান্টেজ জনপ্রিয় দল হিসেবে বিএনপি পেয়েছে। আমি মনে করি ভারত যদি বলতো উই আর কমফোর্টেবল উইথ ডক্টর ইউনূস, তাহলে আরও 5 বছর ভোট হতো না। বাই ডিফল্ট বিএনপি কিন্তু ভারত এবং ইউনূস দ্বন্দ্বের বাই প্রোডাক্ট, মানে এই গভর্নমেন্টটা। জি, শামসুজ্জামান দুদু, জি, এই সুযোগটা দেওয়া উচিত হয় না বিএনপির। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি,
সংস্কার প্রশ্নে যদি বলি, গণভোটের পরও যে সংস্কার প্রশ্নে সরকার এবং বিরোধী দলের যে মত পার্থক্য বাড়ছে এবং বেড়েই চলেছে, আমরা দেখেছি নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখেছি বিরোধী দল এ নিয়ে সক্রিয় অবস্থান রেখেছেন। সেই ক্ষেত্রে এটির আসলে পরবর্তীতে রাজনৈতিক যেই সংঘাত সেটির ইস্যুতে পরিণত হওয়ার শঙ্কা নিশ্চয়ই দেখছেন। সেই ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বলছিলেন ডাক্তার সাজেদুল হক রুবেল। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে কি আপনিও কি একমত যে এই যে মব বা অরাজকতা বা আইনের শাসন নিশ্চিত সেটি আসলে সম্ভব হতো এবং বিএনপির এখানে আসলে স্পষ্ট অবস্থান আসলে জনগণের কাছেও প্রতিষ্ঠিত হতো? অবশ্যই, মানে বিএনপি নিজেই যেগুলোর ভিকটিম হয়েছে, বিএনপি সেগুলো নিজেই সংশোধন করছে না, যেটা আমার ভাইও বললেন, আমাদের সাজিদুল হক রুবেল ভাই। তার মধ্যে একটা উদাহরণ তো সুপ্রিম কোর্ট সচিবালয়, আমাদের চোখের সামনে একটা সচিবালয় গড়ে উঠলো, কাজ করছে, স্টার্ট করছে, সাইনবোর্ড লাগিয়েছে, এটা সরিয়ে দেওয়া হলো। এইটা বিএনপি ঠিক হয়নি। তবে সংস্কারের ক্ষেত্রে যেটা তারা করছে, সাংবিধানিকভাবে সংস্কার করছে, আপনার সংস্কার সংশোধনীর মাধ্যমেই করতে হবে। সংস্কারের মাধ্যমে সংশোধনী হয় না, সংশোধনীর মাধ্যমেই সংস্কার হয়। অর্থাৎ পার্লামেন্টে বিল যাবে, বিলের মাধ্যমেই সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে। কতটা বিএনপি করবে আই ডোন্ট নো। অ্যাজ অফ টুডে আমার মনে হয়েছে তাদের যথেষ্ট পরিমাণ সংস্কারের ইচ্ছা আছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর সাদামাটা চলাফেরা, তার মৃদু হাসি এবং গুড ব্যবহার একটা পলিটিক্যাল অ্যাসেট। এইটাকে ক্যাশ করে এখন পর্যন্ত বিএনপি আছে। কয়দিন থাকতে পারবে? যদি মানে ইনোভেটিভ না হয়, ডিসরাপটিভ না হয়, রেভলিউশনারি না হয় গভর্নমেন্ট, তাহলে কিন্তু কিছুদিন পরে একটা অবলিভিসেন্স প্রবলেম হবে। অর্থাৎ ওই যে মানুষের স্মৃতি থেকে সরে যাবে, আওয়ামী লীগের দুঃশাসন একটু একটু করে সরে যাবে, আর বর্তমান যে সুশাসনের অভাব, বিদ্যুৎ, জ্বালানি, তেল, চাকরি নাই, ট্রাফিক, এইগুলো, গ্যাস, এইগুলো বাড়বে। তো সেইখান থেকে অবশ্যই সরকারকে দেশটাকে উত্তোলন করতে হবে।